চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH একটা দারুণ খুশির খবর দিয়ে আজ জবাব চাই বাংলা শুরু করব। ভারতবর্ষ, সে ভারতবর্ষ সত্যি কোনো মাটির ঢেলা বা কোনো শুধুমাত্র ভূখণ্ড নয়। এই ভারতবর্ষ জিতা জাগতা যুগপুরুষ বা এক জীবন্ত যুগপুরুষ। আমরা বারবার বলেছি, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেটা বারবার আমাদেরকে বলেছেন। সে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে যদি সুযোগ থাকতো, ভারতবর্ষের মানচিত্রে যদি সুযোগ থাকে আমাদের, কালা টিকা বা ওই মায়েরা কালো টিকা লাগিয়ে দেন না যাতে নজর না লাগে, সেই কালা টিকা লাগানোর বোধহয় এখন দরকার আছে, সবচেয়ে বেশি দরকার আছে। এই সময়টা নবজাতক শিশুকে যেভাবে মা বাবা আগলে আগলে রাখে, ঠিক সেভাবেই আমাদের দেশকে অপারেশন সিঁদুরের পর আমাদের দেশকে দেশবাসী হিসেবে, দেশের অভিভাবক হিসেবে আমাদের 140 কোটি ভারতীয়র আগলে আগলে রাখার প্রয়োজন আছে খুব বেশি করে। কেন? তার কারণ আমরা এর আগে যে খবরগুলো আপনাদেরকে জানিয়েছি, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া সাফল্যের কথা আমরা বলেছি। 17টা দেশ ব্রাহ্মোস মিসাইল, সে ব্রাহ্মোস মিসাইল কেনার জন্য লাইন দিয়ে রয়েছে, সে কথা যেরমভাবে আমরা জানিয়েছি, ঠিক সেভাবেই আরেকটা খবর, আরেকটা খুশির খবর, এবং এই সূচকটা যে বদলাচ্ছে সেটা সবচেয়ে আশার খবর। ভারতবর্ষ বলে বলে বাকি দেশগুলোকে গোল দিচ্ছে, এটা দেখা বা এটা নিয়ে খবর পাওয়া বা খবর করতে পারা একটা সৌভাগ্যের বিষয়, এবং ঠিক সেই সৌভাগ্যটাই যেন এই মুহূর্তে আমার হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিয়ে শুরু করবো জবাব চাই বাংলা, অত্যন্ত বড় খবর এই মুহূর্তে। চায়নাকে আরেকবার টেক্কা দেওয়ার মতন জায়গাতে ভারতবর্ষ। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, চায়নাকে এবার টেক্কা ভারতের কম মূল্যের উৎপাদন শিল্প, অর্থাৎ চিপেস্ট ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এই মুহূর্তে ভারতের উত্থান। কম মূল্যের উৎপাদন শিল্পে প্রথম স্থানে উঠে আসছে ভারতবর্ষ। এর আগে চায়না বা চীনকে বলা হতো কম মূল্যের উৎপাদন শিল্প হাব। সেই জায়গা নড়বড় করছে, সে জায়গা থেকে এবার সরতে হবে চায়নাকে, উঠে আসছে ভারত। থাইল্যান্ড, চায়না, বাংলাদেশকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগোচ্ছে ভারতবর্ষ। আন্তর্জাতিক মঞ্চে বড় সড়ো সূচক বদল হওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে। কম মূল্যের উৎপাদন শিল্পে প্রথম স্থানে উঠে আসছে ভারতবর্ষ। চায়নাকে জোরদার টক্কর। কিরমভাবে চায়না পেছনে এবং ভারত সামনে এগোচ্ছে? দেখুন, অনেকগুলো বিষয় থাকে। ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে আমরা সাধারণত আমেরিকা বা জার্মানি বা রাশিয়া বা ওয়েস্টার্ন যে দেশগুলো, অর্থাৎ পশ্চিমী যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোকে আমরা সাধারণত বলি যে ম্যানুফ্যাকচারিং হাব, পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে সেগুলো পরিচিত। কিন্তু শুধুমাত্র এখন সারা পৃথিবী ম্যানুফ্যাকচার কারা করতে পারছে, অর্থাৎ এই ঘড়িটা হয়তো সুইজারল্যান্ড সবচেয়ে ভালো করতেই পারে, কিন্তু সবচেয়ে কম টাকাতে এই ঘড়িটাই
একেবারে 100 টাকার জায়গায় 1 টাকাতে কে ম্যানুফ্যাকচার করতে পারছে বা উৎপাদন করতে পারছে, তার উপরে ভিত্তি করছে সারা পৃথিবী কিভাবে জিনিসগুলোকে কিনছে। একটা মোবাইল ফোন, সেই মোবাইল ফোন এই মুহূর্তে এই যে কোম্পানির মোবাইল ফোন আমার হাতে রয়েছে, সেই মোবাইল ফোনটি ধরে নিন আমেরিকাতে বানাতে খরচা পড়ছে 1000 টাকা, থাইল্যান্ডেই সেই মোবাইল ফোনটি বানাতে খরচা পড়ছে 100 টাকা। আমেরিকা থাইল্যান্ডকে বাদ দিয়ে ভারতে বা চায়নাতে সেই মোবাইল ফোনটি খরচা পড়ছে বানানোর জন্য 2 টাকা। যে কোম্পানি এই মোবাইল ফোনটি বিক্রি করছে বা বানাচ্ছে বা প্রস্তুত করছে, তারা ভৌগোলিকভাবে কেন আমেরিকাতেই শুধু সীমাবদ্ধ থাকবে, এবং তারা থাকেও নি। অ্যাপলের সিইও তিনি নির্দিষ্টভাবে বলে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের যতই চোখ রাঙানি থাক তারপরেও তিনি নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে ইন্ডিয়াতে তারা ম্যানুফ্যাকচার করবে। এর আগে চায়নাতে করেছে, চায়না থেকে একটা বড় শতাংশ ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং সরে আসছে। তার অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো কি কি একবার যদি ফুল ফ্রেম সেই গ্রাফিক্সটা দেখে নিই, এই মুহূর্তে কি কারণে ভারত 1 নম্বরে উঠে আসছে সস্তার উৎপাদন শিল্পে, অর্থাৎ অত্যন্ত সস্তায় ভালো প্রোডাক্ট দেওয়া বা অত্যন্ত সস্তায় যে কোনো জিনিস উৎপাদন করার ক্ষেত্রে কিভাবে একবার যদি দেখে নিই। ভারতবর্ষে এই মুহূর্তে শ্রম খরচা, অর্থাৎ শ্রম, অত্যন্ত সস্তায় শ্রম বা শ্রমিক পাওয়া যায়। যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে তারা অত্যন্ত দক্ষ এবং সস্তায় শ্রম দিতে প্রস্তুত। এটা এর আগে আমরা দেখেছিলাম চায়নাতে। বাংলাদেশ একটা বড় সংখ্যক এরকম শ্রমিক বা এরকম শ্রম দেওয়ার মতন যারা দক্ষ শিল্পী রয়েছেন তারা আমরা দেখেছি। যেভাবে বাংলাদেশে আমরা বস্ত্রশিল্পের ক্ষেত্রে দেখেছি, শুধুমাত্র বস্ত্রশিল্প নয়, ভারতবর্ষে বিভিন্ন ধরনের প্রযুক্তি শিল্পে এই জিনিস আমরা দেখতে পাচ্ছি। 4টে কারণ, তার মধ্যে থেকে একটা লেবার কস্ট কম, দ্বিতীয়ত পলিসি, আমাদের দেশে মুদ্রা লোন থেকে শুরু করে বিভিন্ন ভারত সরকারের যে পলিসিগুলো রয়েছে, এবং সর্ববৃহৎ যে পলিসিটা যেটা আমি তারপরে আপনাদেরকে বলবো, অর্থাৎ মেক ইন ইন্ডিয়া, এবং তার পাশাপাশি গ্লোবাল যে সংস্থাগুলো রয়েছে তারা একটু একটু করে বুঝতে পারছে যে ভারতবর্ষে জমির দাম সস্তা, ভারতবর্ষে খুব সহজে লেবার পাওয়া যায়, এবং তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার। নরেন্দ্র মোদী বিগত 11 বছরে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন, যে পরিমাণ রাজ্যগুলো সেই সুবিধাগুলো পাচ্ছে, বিদ্যুতের দাম থেকে শুরু করে জল, বড় বড় হাইওয়ে, সমস্ত কিছুর সুবিধা ভারতবর্ষে তারা পাচ্ছেন। এবং তার থেকেও বড় কথা, ভারতবর্ষে মাল তৈরি হচ্ছে, সে মালগুলো পাঠানোর জন্য কোথায় নিয়ে যাওয়া হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে। ভারতবর্ষ ল্যান্ডলক দেশ নয়, অর্থাৎ ভারতবর্ষ চারপাশ দিয়ে শুধুমাত্র জমি 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 বা অন্যান্য দেশ 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 এরকম আছে, পাহাড় আছে, এরকম বিষয় নয়। ভারতবর্ষ তিনটে সমুদ্রের সরাসরি অ্যাক্সেস পায়। কি কি সমুদ্র? অর্থাৎ আমি যদি ম্যাপে এই মুহূর্তে দেখাই খুব নির্দিষ্টভাবে, ভারতবর্ষের যদি ম্যাপ বা ভারতবর্ষের মানচিত্রটা যদি এই মুহূর্তে দেখানো হয়, খুব ভালো করে দেখুন, ভারতবর্ষের পশ্চিম দিকে যেখানে আরব সাগর রয়েছে, সেই আরব সাগর দিয়ে পুরো মধ্যপ্রাচ্য, ইসরায়েল থেকে শুরু করে বিভিন্ন দেশ, সেই সমস্ত দেশে অ্যাক্সেস পাওয়ার মতন জায়গাতে এই মুহূর্তে ভারতবর্ষ রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের বন্দরগুলো যদি ভারত চিপ ম্যানুফ্যাকচারিং হাবে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে উঠে আসে বা ইতিমধ্যে এসে গেছে, একেবারে স্বল্প মূল্যে উৎপাদন শিল্পের হাব হিসেবে যদি উঠে আসে, ভালো করে দেখুন ম্যাপটা, তাহলে কি কি হতে পারে। আরও বেশি করে যে ট্রাফিক বা যে ধরনের মাল আদান প্রদান করা, ইম্পোর্ট এক্সপোর্ট, আমদানি রপ্তানির যে ব্যবসা, সেই ব্যবসা বৃদ্ধি পাবে। যে পোর্টগুলো রয়েছে, আরব সাগর একদিকে বঙ্গোপসাগর পূর্ব দিকে, এবং নিচের দিকে ভারত মহাসাগর, এই তিনটে, অর্থাৎ নর্থ উত্তর ভারত বাদ দিয়ে আমাদের পূর্ব ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত, তিনটে দিকেই আমরা বৃহৎ সমুদ্র পাচ্ছি। এবং সমুদ্রের অ্যাক্সেস পাওয়ার মানে হলো আমরা জাহাজে করে টনকে টন মাল সারা পৃথিবীতে সাপ্লাই করতে পারবো। অর্থাৎ শুধুমাত্র ভারতবর্ষ উৎপাদন করবে তাই নয়, উৎপাদন করার পরে অন্যান্য দেশ উৎপাদন করার পরে লরিতে বা প্লেনে করে পাঠানোর যে খরচাটা, তার হাফেরও হাফ টাকায় আমরা সমুদ্র পথে সারা পৃথিবীর যোগাযোগ স্থাপন করতে পারবো। এবং এটা আজকে নয়, এটা 5000 বছর ধরে চলছে। আমি যদি বাণিজ্যের পার্টে পড়ে আসি, আমি একদম শুরুতে
যদি ইতিহাসটায় আসি যে আজকে ভারত যেভাবে উঠে আসছে, এটা উঠে আসা বলবো না পুনরুত্থান বলবো? কারণ আমি শুনেছি, বা আমাদের মতন যারা ভারতের গর্বিত সনাতনী বা ভারতের গর্বিত যারা শিকড় নিয়ে গর্বিত, তারা শুনেছে 5000-7000 বছর আগেও ভারত আসলে ছিল ম্যানুফ্যাকচারিং হাব, চিপ ম্যানুফ্যাকচারিং হাব, স্কিল ম্যানুফ্যাকচারিং হাব, এই সমস্ত কিছু আসলে ভারত ছিল। এবং ভারত বলে একটি দেশ এত ধন সম্পদ, এত স্কিল ডেভেলপমেন্ট করে ফেলেছিল বলে নাকি পশ্চিম দিক থেকে বা মধ্যপ্রাচ্য থেকে যারা এসেছিল, যারা লুটেরা, তারা আসলে এখানে এসেই ছিল সমুদ্রপথে ভারতকে চেনার জন্য। যারা এই মুহূর্তে রয়েছেন, মানস ভট্টাচার্য লেখক রয়েছেন আমার সাথে, রয়েছেন অরিত্র দত্তবণিক অভিনেতা, অনির্বাণ দত্ত রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ, এবং সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই মানস ভট্টাচার্য আপনার কাছে আসছি। মানুষরা সত্যি আজকে অত্যন্ত বড় খবর, খুশির খবর, এবং এটা মানে আমরা নতুন করে আবিষ্কার করছি, হয়তো একটা ওই সেন্স অফ প্রাইড তৈরি হচ্ছে, যে গর্ব তৈরি হচ্ছে। কিন্তু এই গর্বটা আসলে তো আমাদের এটাও বোঝাচ্ছে যে পুরনো যে 5000-10,000 বছর আগের যে গরিমা, 1000 বছর আগের যে গরিমা, সেই গরিমাটাই শুধুমাত্র আমরা ফিরছি। এটা নতুন কিছু নয়। ভারত বহু প্রাচীন শতাব্দী ধরে ম্যানুফ্যাকচারিং হাব, সেখানে চীন বা অন্যান্য দেশ ধারে কাছে ছিল না। মানুষদা একদম তাই, আমরা স্বতন্ত্রতায় ফিরছি। মৈদা, আসলে ভারতবর্ষ স্বাধীন হলেও স্বতন্ত্র ছিল না। তুমি যদি ঠিক স্বাধীনতার পরের 25 বছর দেখো, বা এখনও ভারতবর্ষের যে আইন, পুলিশি আইন, আদালতের আইন, ড্রাইভিং লাইসেন্সের আইন, জমি রেজিস্ট্রির আইন, এমনকি দত্তক নেওয়ার যে আইন, এই পুরোটাই ছিল কিন্তু ইংরেজদের তৈরি করা 1936-এর। সেগুলো দীর্ঘদিন ধরে চলছিল। অর্থাৎ ভারতের নিজস্ব কোনো আইন সেইভাবে স্বাধীনতার পর থেকে তৈরি হয়নি। সেই হিসাবে বলা যায় যে আমরা যত বেশি স্বতন্ত্র হচ্ছি, তত আমরা ভাবতে শিখছি যে আমরাও সিংহ হতে পারি। মানে আমরা যে সিংহ হতে পারি, এই ভাবনাটা ভুলে গিয়েছিলাম আমরা। তুমি প্রাচীন যুগের কথা বলছিলে, প্রাচীন যুগ, প্রাক মধ্যযুগের একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলছি। প্রাক মধ্যযুগে গোটা পৃথিবীতে সবথেকে বিখ্যাত অস্ত্র ছিল যেটা, সেটার নাম ছিল দামাস্কাস তলোয়ার, যেটা দামেস্কে তৈরি হতো। কিন্তু ধরমপাল বলে একজন ঐতিহাসিক, তিনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে দামেস্কে কোনো রকমের, সিরিয়ার শহর একটি, কোনো রকমের লোহা, কোনো রকমের ইস্পাত পাওয়া যেত না। তাহলে তারা ইস্পাত নিয়ে যেত কোথার থেকে? সেখানে দেখা যাচ্ছে যে দামেস্কে যে তরোয়াল তৈরি হতো, যা গোটা পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, তার পুরো ইস্পাতটা যেত ভারতবর্ষের এখনকার 4টে রাজ্য থেকে: তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা এবং কেরল। এবং সেই ইস্পাতের পরিবর্তে ভারত সেখান থেকে যেটা আমদানি করত, সমপরিমাণ সোনা। অর্থাৎ ভারত তার ইস্পাতের কোয়ালিটি এতটাই উন্নত ছিল যে ভারত যে পরিমাণ ইস্পাত সিরিয়া দামেস্কে দিত, তার সমপরিমাণ সোনা ভারত নিয়ে আসতো। যার ফলে গোটা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতের স্বর্ণ ভাণ্ডার ছিল অত্যন্ত রিচ, মানে সবথেকে বেশি। এবং এখনও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রতিমার গায়ে কিন্তু সোনার গয়না প্রচুর পাওয়া যায়। কুইন্টাল কুইন্টাল সোনা দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে দেখা যায়। এখন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। চীন এতটা এগোলো কি করে? তুমি যদি চীনের ইতিহাস দেখি আমরা, তাহলে দেখব যে চীন ভোকেশনাল এডুকেশনকে ইন্ট্রোডিউস করেছিল স্কুল এডুকেশনের সঙ্গে, এবং স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে সেখানে বিভিন্ন জিনিস অ্যাসেম্বল করানো হতো। এটা তাদের পার্ট অফ এডুকেশন, এবং যার ফলে তারা সস্তায় দিতে পারত। আমরা জানি ভারতবর্ষে এনইপি 2020, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চালু হয়েছে, যেখানে বলা হয়েছে ক্লাস 6 থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলকারখানায় যাবে, এমনকি নার্সারিতে যেতে পারে, ইলেকট্রিকের যেখানে ট্রান্সফরমার তৈরি হয় সেখানে যেতে পারে। কিন্তু এটা নতুন শিক্ষা পদ্ধতিতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে যেন সেই অনুগ্রহটা জাগে, তারা যেন সেইভাবে অনুপ্রাণিত হয় যে আমিও একদিন একটি কারখানার মালিক হতে পারি। অর্থাৎ যেভাবে
চীন স্কিল ডেভেলপমেন্ট এবং ভোকেশনাল এডুকেশন দিয়ে এই ছোট ছোট জিনিসপত্র তৈরির একটা বড় জায়গা দখল করেছিল। ভারত নিজেদের শিক্ষা ব্যবস্থায় সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু ভারতের আরেকটা সুবিধা হচ্ছে ভারত হচ্ছে ইউথ জেনারেশনে এখনো পর্যন্ত কিন্তু পৃথিবীতে ফার্স্ট, যেটা চীন নয়। সেটাতে আমরা চীনকে টপকে গেছি এবং ভারতের বুদ্ধিমত্তা এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ। সুতরাং এই দুটোকে যদি আমরা মেলাতে পারি তাহলে পরে সেই স্কিল ডেভেলপমেন্টের জায়গাতে মেলাতে পারলে গোটা বিশ্বে প্রথম হওয়াটা সব কিছুতে এটা আমাদের সময়ের অপেক্ষা। আর যে সময়ে আমরা হয়েছিলাম, আমি যেহেতু নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা, জগদ্দলের সিলেবাস নিয়ে কাজ করেছি, 14 বছর বয়স পর্যন্ত একটা বেসিক এডুকেশন দেওয়া হতো, তারপরেই তাদের স্পেশালাইজেশনে দেওয়া হতো। অর্থাৎ যে ছেলেটি ব্যাকরণ পড়তে চায় তাকে 14 বছর বয়সের পর থেকেই তাকে ব্যাকরণ পড়তে দেওয়া হতো। আবার যে ছেলেটি ধাতুবিদ্যা নিয়ে কাজ করতে চাইতো তাকে ধাতুবিদ্যা পড়ানো হতো, যার ফলে ভারতের স্কিল ছিল সাংঘাতিক রকমের সুন্দর। আমরা আবার সেই পথে এগোচ্ছি, সেই পথ ধরে এগোচ্ছি। সুতরাং বিশ্বে শ্রেষ্ঠ হওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা বললে নয়, আমি তো যারা এই মুহূর্তে পলিসি মেকার রয়েছেন এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। জবাব চাই বাংলাতে আমি প্রতিবার চেষ্টা করেছি বাংলার যাতে ভালো হয় বা দেশের ভালো হয় এমন টপিক বেছে ডিবেট করতে। রাষ্ট্রবাদের নামে অনেক কিছু আমাদের দেশে খুব সহজভাবে হয়ে যেতে পারে। আমি বারবার যে কথাটা বলি যে আমাদের অগ্রগতি বা উন্নয়ন, সেই উন্নয়নে নজর দেওয়ার চেষ্টা অনেকে করবেন। এই উন্নয়ন, সেই উন্নয়নের যে স্পিডটা বা অ্যাক্সিলারেশনটা সেটা আরেকটু ত্বরান্বিত হতে পারে যদি একটা খুব ভালো ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় রাষ্ট্রবাদ। অর্থাৎ 140 কোটি মানুষ যদি সেম পেজে কথা বলে, অর্থাৎ একই সুরে কথা বলে, তাহলে এই উন্নয়নটা বা অগ্রগতিটা অনেক সহজ হয়ে যায়, যেটা চায়নার ক্ষেত্রে হয়েছে। মাথায় রাখুন, আমাদের এই মুহূর্তে চায়না অন্যতম কম্পিটিশন হওয়া উচিত। পাকিস্তান বা বাংলাদেশ তারা নিজেদের সাথে মারামারি করে নিজেদের প্রায় পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ চায়না, তাদের সাথে হেলদি কম্পিটিশনে যাওয়া উচিত। মানুষদা যে কথাটা বলছিলেন যে চায়নাতে ভোকেশনাল এডুকেশন সেটাতে খুব গুরুত্ব দেওয়া আছে, এটা আমরা খুব ভালো করে জানি। অনির্বাণ এই মুহূর্তে রয়েছে, অনির্বাণ দত্ত অর্থনৈতিক বিশেষজ্ঞ। অনির্বাণ, আমরা এটা দীর্ঘদিন ধরে জানি যে ইনফ্যাক্ট এটা নিয়ে বিশাল খবরাখবর হয়েছিল, ভারতবর্ষে অনেকে নড়ে চড়ে বসেছিল। চায়না প্রয়োজন পড়েছিল বলে দুটো প্রজন্মকে বা দুটো দশক ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানানো বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ তাদেরকে পড়তে দেওয়া হতো না। তার একটাই কারণ, সেই সময় দেশে প্রযুক্তিবিদ বা যারা স্কিল্ড লেবার তাদের প্রয়োজন দেশে বেশি ছিল। সুতরাং সেই সময়টায় ভোকেশনাল এডুকেশনকে যেভাবে গুরুত্ব দিয়েছিল, ভালো করে বুঝুন, আপনার দেশে ডাক্তার বেশি হয়ে গেছে, আপনার দেশে ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে, তারা কি করবে, কোথায় যাবে? বেকার ঘুরে বেড়াবে। হাজার হাজার ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরিয়ে যারা পাশ করে বেরোচ্ছে তারা ইঞ্জিনিয়ার হতে পারছে না, তারা ব্যাংকে চলে যাচ্ছে বা অন্যান্য প্রফেশনে চলে যাচ্ছে বা সেলসের চাকরিতে চলে যাচ্ছে। এরকম একটা পদ্ধতি, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল চায়নাতেও। চায়না কি করলো? এই গোটা বিষয়টাকে একদম বন্ধ করে দিয়ে বাচ্চাগুলোকে বলল যে এই মুহূর্তে আমাদের দেশে খামতি কি? আমাদের দেশে খামতি হলো আমরা সহজে ফ্যাক্টরিতে ভালো লেবার বা ভালো যারা সূক্ষ্ম কাজ, মোবাইল বানানো থেকে শুরু করে ইঞ্জিন বানানো থেকে শুরু করে বিভিন্ন কিছু বানানোর যে কারিগর, সেই কারিগরের অভাব বোধ করছে। এবং বিভিন্ন হয়তো ডাক্তারের ছেলে, হয়তো ইঞ্জিনিয়ারের মেয়ে, হয়তো বৈজ্ঞানিক যে তার সন্তান, তাদেরকেও উদ্বুদ্ধ করা হলো যাতে করে তারাও এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত হয়। তার ফল সারা পৃথিবীর মার্কেটটা চায়না একদিনে দখল করে নিল। যে কোনো ধরনের জিনিস, আপনি টুনিবাগ থেকে শুরু করে টাইগার, আপনি আলপিন থেকে এলিফ্যান্ট, সমস্ত কিছু আপনি বানাবেন, চায়না তার পরের দিন তার অর্ধেক টাকায় সেটা বানিয়ে নেবে। এই জমানা চলে যাচ্ছে, এই জমানা ফিনিশ। এখন আমরা আবারও বলছি, ওই টিকা লাগানোর কথা, ওই নজর না লাগে। আমরা হয়তো প্রথম ধাপটা পেরোলাম অনির্বাণ, কিন্তু অনেকটা পথ বাকি। এই সময়টায় খুব সাবধানী খেলতে হবে। কি কি করা যায় যার জন্য ভারত অনেকটা বেশি লাভবান হয়, বাংলা লাভবান হয়, এবং মজা তো আসছেই, চায়না বা ওই ড্রাগনের লাফালাফি দাপাদাপি যদি একটু সিংহ থাবা মেরে একটু শান্ত করে দিতে পারে।
একদমই তাই মৌমিক। সেটা হচ্ছে দেখো, যে কোনো দেশের আজকে যেটা মানে অগ্রগতির ইন্ডিকেশন আমরা বলি, সেটা জিডিপি দিয়ে পরিমাপ করা হয়। এবং অর্থনীতিতে এই জিডিপির কন্ট্রিবিউটার দুটো, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আরেকটা হচ্ছে সার্ভিস সেক্টর। তুমি চায়নার কথা যেটা বলছিলে, তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপরে তারা জোর দিয়েছিল। এবং ভারতবর্ষের যে ডায়নামিক্সটা আছে, সেখানে আমরা দেখছিলাম যে সার্ভিস সেক্টরের একটা গ্রোথ হচ্ছিল, এবং তার সঙ্গে আমরা দেখছিলাম ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা 2014 থেকে মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছিল, সেখানে স্লো বাট স্টেডি একটা গ্রোথ হচ্ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই চায়নার যে দাদাগিরি সারা বিশ্বের বাজারের উপরে, সেটার একটাই কারণ ছিল যে তারা তাদের কস্ট অফ প্রোডাকশানটাকে মিনিমাইজ করতে পেরেছিল এবং কম দামে জিনিস তৈরি করতো, যে জিনিসটা তারা বিশ্বের বাজারে বিক্রি করতো। আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ কী চেঞ্জ হলো? আমরা চেঞ্জটা কী দেখলাম? সেটা হচ্ছে ভারতবর্ষে আমরা সবসময় দেখি, ভারতবর্ষে তুমি যেটার কথা বলছিলে যে লেবার কস্ট, সেটা সবসময় কম থাকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, আমরা লেবারেরও আবার ডিফারেন্সিয়েশন করি, স্কিল্ড লেবার, আনস্কিল্ড লেবার। এখন স্কিল্ড লেবারের সংখ্যাটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে কি একটা স্থায়ী সরকার। যে স্থায়ী সরকার যদি থাকে, তাহলে দেশে যদি একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু সেই দেশে কলকারখানার বাড়বাড়ন্ত হয়। এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি, বিশ্ব অর্থনীতিতে একটা ডামাডোল চলছে, এবং সেখানে বিশ্বের যে দুটো প্রবল শক্তিধর দেশ, সেখানে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা শুল্ক নিয়ে আমরা যুদ্ধের বাতাবরণ দেখেছি। এবং আমেরিকা প্রবল শক্তিধর দেশ হয়ে বুঝতে পেরেছে যে চায়নার উপর ডিপেন্ডেন্সিটাকে কমাতে হবে, এবং তার জন্য তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতবর্ষ উঠে এসছে। এবং ভারতবর্ষ যদি দেখো, ট্র্যাডিশনালি লাস্ট 4-5 বছর ধরেই কিন্তু আমি বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা হয়ে গেছে, এবং ভারতবর্ষ সারা বিশ্বের কাছে একটা আগ্রহের জায়গা তৈরি করেছে। আপনি যদি দেখেন ভারতবর্ষের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গত বছরে যেটা ছিল $84 বিলিয়ন, সেটা কিন্তু বেড়েছে, 14% গ্রোথ হয়েছে। এবং আমি আশাবাদী যে যদি ভারতবর্ষ কম দামে জিনিস তৈরি করতে পারে, তাহলে সারা বিশ্বের এই ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কিন্তু ভারতবর্ষে উঠে আসবে। এবং ভারতবর্ষে উঠে আসা মানে ভারতবর্ষের যারা পুঁজিবাদী আছে, যারা এখানে ব্যবসা করেন, তারা যেরকম নতুন নতুন কারখানা তৈরি করবেন, সেরকম বিশ্বের অনেক সংস্থা তারা কিন্তু ভারতবর্ষটাকে তাদের এই ম্যানুফ্যাকচারিং সেক্টর তৈরি করবার জন্য এখানে ইনভেস্টমেন্ট করবেন। তাতে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর কি হবে? আমি একটা ছোট্ট কথা বলে দিই, এর ইম্প্যাক্টটা কী হবে? ভারতবর্ষের যে এমপ্লয়মেন্ট জেনারেশন, সেটা কিন্তু বেড়ে যাবে। এবং এমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের পারচেজিং পাওয়ার ক্যাপাসিটি বাড়বে। আমরা বলি না, ভারতবর্ষের বাজারে চাহিদার জীবনীভাব কেটে যাবে। ডিমান্ড স্টিমুলেট যদি হয়, তাহলে আমরা দেখব ভারতবর্ষ, যে আমরা বলছি আগামী আর কয়েকদিনের মধ্যে যে ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে 4র্থ স্থানে পৌঁছে যাবে, সেটা আর সময়ের অপেক্ষা। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলছি, ভারতবর্ষের যে জিনিসটা তৈরি হবে ময়ূক, সেটা তো শুধুমাত্র ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা ইউজ করবে না, এটা বিশ্বের বাজারে যাবে। এবং বিশ্বের বাজারে যাওয়া মানে হচ্ছে আমাদের রপ্তানিটা বাড়বে। রপ্তানি বাড়া মানেই আমাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারটা বাড়বে। এবং জানো, যে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার যত বেশি শক্তিশালী হবে, সে কিন্তু সারা বিশ্বের কাছে তত শক্তিধর দেশ হিসেবে পরিগণিত হবে। এবং আরেকটা জিনিস যেটা নিয়ে মানে গোটা ভারতেরও একটা টেনশন থাকে, সেটা হলো চায়না অনেক কিছু বেচে দেয়। আমরা পাকিস্তানকে যেভাবে চায়না, আমি জানি না বাংলাদেশকে বেচেছি কিনা, যেভাবে ওই রাতকানা এয়ার ডিফেন্স সিস্টেম বেচে দিয়েছিল এবং বিপুল টাকায় বেচে দিয়েছিল, সেই ক্রেডিবিলিটিটাও কিন্তু চায়নার ক্ষেত্রে নষ্ট হচ্ছে। ভারত এই ডিফেন্স সেক্টরে অন্তত এটা প্রমাণ করে দিল যে ব্রাহ্মস হোক, আকাশ হোক, যে ধরনের সামরিক অস্ত্রশস্ত্র হোক, সেই সমস্ত অস্ত্রশস্ত্র অত্যন্ত ভালো, কম টাকায়, ওই সস্তা এবং টিকাও, সস্তা এবং টিকাওটা মোটামুটি ভারত বা ব্র্যান্ড ভারত নিজের যেন ক্যাচলাইন তৈরি করে দিয়েছে। এবং আমার মনে আছে, আমি সেই গাড়ি কোম্পানির নামটা নিতে চাই না, এটা অত্যন্ত জনপ্রিয় বিজ্ঞাপন, যেটা সমার্থক হয়ে গেছিল সেই গাড়িটার সাথে, মাইলেজ কিতনা দেগা, অর্থাৎ মাইলেজ কত দেবে। ভারতবর্ষ যেভাবে স্পেস সেক্টরেও একটা হলিউডের সিনেমার থেকেও অর্ধেক টাকায় যেভাবে মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, ঠিক সেভাবে ওই সস্তা এবং টিকাও এটাকে সিরিয়াসলি নরেন্দ্র মোদী নিয়ে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে প্রত্যেকটা জিনিস বানানো। এবং আমি বারবার বলছি, এটা যদি একটা জাতীয় আবেগে পরিণত হয়, ভারতকে আটকাবে কে? কিন্তু আবারও বলছি, তুমি যেহেতু অনেকটা সময় পাবে, সেকেন্ড পার্টে এটা নিয়েও তুমি প্লিজ বলো যে ওই নজর না লাগে, দুগ্গা নজর না লাগে, বালাই ষাট,
এই মুহূর্তটাই ভারতবর্ষকে এবং ভারতবর্ষের অনিষ্ট করার জন্য অনেক লবি, অনেক বড় বড় এনজিও বা বড় বড় গ্যাং তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কি করতে হবে ভারতকে এই মুহূর্তে সাবধানী পা ফেলার জন্য? ময়ূক, এই কয়েকদিন আগে অনির্বাণ দা বলেন, ছোট করে বলুন। ময়ূক, এই কয়েকদিন আগে আমরা দেখলাম ট্রাম্প ডাইরেক্ট হুঁশিয়ারি দিল অ্যাপল কোম্পানিকে যে তুমি ম্যানুফ্যাকচারিং যেটা এই ভারতবর্ষে করবে না। অ্যাপল তো করলো না, কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে অ্যাপল কোম্পানি তারা তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা তৈরি করবে। তার একটাই কারণ, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, কস্ট অফ প্রোডাকশান এখানে কম, এবং কস্ট অফ প্রোডাকশান কম হলেই যারা ব্যবসাদার, যারা ব্যবসা করেন, তারা তাদের লাভের অঙ্কটাকে বাড়াতে পারেন, তাদের মধ্যে একটা পজিটিভিটি থাকে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যেটা পজিটিভ জিনিস সেটা হচ্ছে, তুমি জানো এই কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি রেপো রেট 50 বেসিস পয়েন্ট কাট হয়েছে, এবং আগামী আর কয়েকদিনের মধ্যে নতুনভাবে আবার আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটির মিটিং আছে, সেখানে আরও 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কী হবে, ভারতবর্ষের যারা শিল্পোদ্যোগী আছেন তারাও কিন্তু নতুন নতুন ম্যানুফ্যাকচারিং সেটআপ তৈরি করবার স্বপ্ন দেখবেন, কম সুদে ব্যাংক থেকে ঋণ পাবেন, এবং সেই ঋণের টাকা নিয়ে তারা কিন্তু আবার এই ভারতবর্ষের নতুন ম্যানুফ্যাকচারিং সেটআপ তৈরি করবে। তাতে একদিকে যেরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, সেরকম ডোমেস্টিক ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু বাড়বে, এবং তার যৌথ প্রয়াসে যেটা হবে সেটা হচ্ছে ভারতবর্ষের জিডিপির অগ্রগতি। ঠিক ঠিক অরিত্র, একদম সহজ ভাষায় আমার যারা বহু জেলা থেকে যে ভাইয়েরা দেখছেন, যারা ছেলেমেয়েরা দেখছেন, তাদের যদি বোঝাও এই সাকসেসটা আমাদের সেলিব্রেট করতে হবে। মানে আমি তো বলছি যে প্রতিদিন রাষ্ট্রবাদ সেলিব্রেট করাটাও একটা প্রাইম টাইমের অত্যন্ত বড় টপিক হওয়া উচিত। অরিত্র, দেখুন, সবার প্রথমেই আমি সকল ভারতীয়দের শুভেচ্ছা জানাই যে আজকে আমরা এরকম একটা অর্থনৈতিক পরিস্থিতিতে আসতে পেরেছি যে যেখানে আমরা কস্ট অফ প্রোডাকশানের নিরিখে চায়নার থেকেও একটা বেটার প্ল্যাটফর্ম হতে পেরেছি। এবার ঘটনাটা হলো যে এটা কিভাবে হলো এবং এখানে ভারত সরকারের ভূমিকা কি ছিল সেগুলোকে হাইলাইট করাটা ভীষণ প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, দেখুন, ব্যবসার বাজারে একটা খুব চলতি কথা আছে। কিছুদিন আগে একটা মানে বেশ কিছু বছর আগে একটা ট্রোল খুব ভাইরাল হয়েছিল একটা নির্দিষ্ট ফার্নিচার কোম্পানির, যে দামে কম মানে ভালো। এই দামে কম মানে ভালোটাই কিন্তু আসলে ব্যবসার, যে কোনো ব্যবসার পরিবেশ, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে আমরা কতগুলো ডেটা নিয়ে আমি সহজবোধ্যভাবে বলে দিচ্ছি যে স্যার আইফোনের কথাটা বলছিলেন, আইফোনের লেটেস্ট ডেটাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে চায়না থেকে আমেরিকায় আইফোন পাঠানো হয়েছে আনুমানিক 9 লক্ষ পিস, আর একই জায়গায় ভারতবর্ষ থেকে অ্যাজ পার লেটেস্ট ডেটা আমেরিকায় আইফোন পাঠানো হয়েছে 30 লক্ষ ইউনিট, মানে আনুমানিক 3 মিলিয়ন। এবং সেটা দেখা যাচ্ছে যে 76% মানে 76% আইফোনের পাঠানো আমাদের দেশ থেকে আমেরিকায় রপ্তানি, অথবা একই রকমভাবে আমেরিকার আমাদের দেশ থেকে কেনা আইফোন প্রোডাক্ট, এইটা 76% বেড়েছে। তার কারণটা খুব সিম্পল। এক হচ্ছে যে কোভিড-19, এই যে একটা দীর্ঘ 2-4 বছর ধরে আমাদের যে একটা সারা পৃথিবীতে টালমাটাল সিচুয়েশান তৈরি হয়ে গেছিল, সেই মহামারীতে যখন সমগ্র বিশ্বে একটা বিশ্রী পরিবেশ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন, অর্থনীতি কোল্যাপস হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে ভারত সরকার অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষের ফেভারে পলিসি রিফর্মে ব্যবহার করেছে। কি কি করেছে সেটা জানা প্রয়োজন। সবার প্রথম ভারত সরকার 13টা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করেছে। কাদের কাদের সাথে করেছে? তার মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওমান সহ আরও একাধিক দেশ। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেম এই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম, যেখানে ইন্ডাস্ট্রিয়াল যে ল্যান্ড ব্যাংক, আমাদের এই যে বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন বা যে জমি, এই জমি একজন যদি বিদেশ থেকে বিনিয়োগ করে তাকে কোনো নেতা, কোনো দলের পদলেহন করতে হবে না। একটা ওয়েবসাইট আছে, সেখানে যাও, সেখানে জমি সংক্রান্ত অ্যাডভাইজারি থেকে শুরু করে জমি সংক্রান্ত ট্যাক্সেশন, জমি অ্যাকোয়ার করা, যাবতীয় অর্থনৈতিক সহযোগিতা এই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো সিস্টেমে একজন ব্যবসায়ী পাবেন। মানে তার মানে বাংলাদেশেরও তো তার মানে মাথায় হাত এক্ষেত্রে। দেখুন, প্রত্যেকটা জায়গারই। তারপরে যে গুরুত্বপূর্ণ, আমার কনক্লুডিং রিমার্কে আসছি, তারপরে যেটা হলো পিএম গতিশক্তি,
যেটা নিয়ে আলোচনা কম্পারেটিভলি মিডিয়ায় কম হয়। পিএম গতিশক্তিতে আমরা 7টা ইম্পর্টেন্ট সেক্টর, একটা মানুষ ব্যবসা করতে আসবে কিভাবে ব্যবসাটা করবে, ব্যবসা করতে গেলে আমার প্রয়োজন ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স, বিমান, রেল, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ট্রান্সপোর্টকে ইন্টিগ্রেটেড করা এবং সিমলেস করার জন্য পিএম গতিশক্তি প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপরে আমরা যেটা করলাম যে ফুটওয়্যার এবং লেদার আমাদের এখানকার দীর্ঘ পুরনো ব্যবসা, কিন্তু কোথায় যেন ধামাচাপা পড়ে গেছিল। এই চর্মজাত শিল্পে আমরা আরও উন্নতির জন্য আমরা পলিসি রিফর্ম করলাম এবং ফাস্টার অ্যাডপশন এবং ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমরা চেষ্টা করলাম যাতে ইজ অফ ডুইং বিজনেস, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার কলকাতায় এসে যে সাক্ষাৎকার দিয়েছিলেন এখনও মনে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন যে একটা ব্যবসা করবার জন্য সবার আগে দরকার পলিটিক্যাল স্টেবিলিটি। সম্প্রতি একজন আমেরিকান ইনভেস্টর বলেছেন যে ভারতবর্ষে তিনি এতদিন বিনিয়োগ করেননি, কিন্তু তিনি আশ্বাস দিচ্ছেন যে যদি এই মুহূর্তে আমাদের বাজারের যে পরিস্থিতি, যদি আমরা এটা আরও কিছুদিন সাস্টেন করতে পারি তাহলে তিনি বিনিয়োগ করবেন। এবং এর ফলে যেটা ইম্পর্টেন্ট, আমাদের আশপাশের দেশের একদম আপনার সেকেন্ড আলোচনার অধ্যায়ে এসে আমি আমার আলোচনা শেষ করব, আপনি যেটা বলছেন একদম ঠিক বলছেন। এর ফলে আমাদের কিন্তু শত্রু বাড়ছে। কেন শত্রু বাড়ছে? কারণ চিরদিন আমাদের একটা ইমেজ তৈরি করে রাখা হয়েছিল ভারত মানেই অন্যের কাছে হাত পাতবে, ভারত মানেই হাঁ করে তাকিয়ে থাকবে চাতক পাখির মতো, কখন কোনো ইউরোপিয়ান দেশ কিংবা পশ্চিমের কোনো আমেরিকার মতো দেশ এসে আমাদেরকে বাবা সোনা করে একটু খাইয়ে দেবে, পড়িয়ে দেবে। ফলে যে পূর্ণ স্বরাজের কনসেপ্ট নিয়ে ভারত স্বাধীন হয়েছিল, সেই পূর্ণ স্বরাজ ভারত এখন যে গ্রহণ করছে, আমরা নিজেরা নিজেদের দ্রব্য উৎপাদন করছি, সস্তায় উৎপাদন করছি, সেই কারণে বাংলাদেশও কিন্তু একদিন আমাদের থেকে জিনিস কিনবে, পাকিস্তানও একদিন আমাদের থেকে জিনিস কিনবে, চায়নাও একদিন আমাদের থেকে জিনিস কিনবে। এবং যে কথাটা পুতিন বলেছিলেন সেইটা দিয়েই শেষ করব, যে ভারতবর্ষকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নিরক্ষরেখার নিচে এক নতুন রাজনৈতিক এবং অর্থনৈতিক পৃথিবীর সূচনা হচ্ছে বলে আমি বিশ্বাস করছি। এবং তার পাশাপাশি আমি অরিত্র যেহেতু উল্লেখ করলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2024 সালে এসেছিলেন পশ্চিমবঙ্গে, তখন রিপাবলিক নেটওয়ার্ককে যে ইন্টারভিউ দিয়েছিলেন, যে সাক্ষাৎকার আমাকে দিয়েছিলেন জবাব চায় বাংলাতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিতে চাই। কি বলেছিলেন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাকে যদি সুযোগ দেওয়া হয়, বাংলার মানুষ আমাকে যদি সুযোগ দেন, আমি বাংলার অর্থনীতিকে ঘুরিয়ে দেব। তিনি আমাকে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন তিনি বলেছিলেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে, বিশ্বাস করো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, বিশ্বাস করো ময়ূক, আমি যখন প্রধানমন্ত্রী থেকে হইনি, মুখ্যমন্ত্রী হয়েছিলাম, তিনি গল্পের ছলে বলছিলেন যে গুজরাটে নাকি নুন ছাড়া সব কিছু কিনতে হতো, এমন একটা রাজ্য ছিল গুজরাট। সেই জায়গা থেকে গুজরাট সরকার একটু একটু করে গুজরাটকে যেভাবে ম্যানুফ্যাকচার, টেকনোলজি এবং টেকনিক্যাল হাবে পরিণত করেছে, সেটা বাংলার ক্ষেত্রে তো আরও বেশি করে সম্ভব। বাংলার কি নেই? বাংলার খনিজ পদার্থ আছে, বাংলার নদী আছে, জল আছে, সমুদ্র আছে, বাংলার এত শিক্ষিত ছেলেমেয়ে রয়েছে। বাংলাকে ইজ অফ ডুইং বিজনেসের, অর্থাৎ যে রক্তের স্বাদ যাকে বলে, সেটা দিতে হবে। রাজনৈতিক আকচাকচির জন্য বাংলার ছেলেমেয়েরা যাতে বঞ্চিত না হয়। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলা পিছিয়ে থাকবে, সেটা হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছিলেন শুনবো, এবং তারপর সুদীপ্ত গুহর কাছে যাবো। শুনি। मोदी जी अगर आप खुद अगर डबल इंजन सरकार हो, यू हैव बीन वन ऑफ द एक्सपर्ट इन ब्रिंगिंग बिजनेस इन गुजरात, बंगलौर के लिए वो क्या करेंगे आप? डबल इंजन मैंने उनको पहले भी एडवाइस दी है कि आपको ये करना चाहिए, और मैं हिंदुस्तान के हर राज्य को क्योंकि हमने G20 अलग अलग राज्यों में क्यों किया, इसीलिए किया कि उन राज्यों का प्रोजेक्शन हो, वे अपने राज्य को फोकस करें ताकि दुनिया का ध्यान जाए। तो मेरी तरफ से जो भी मदद चाहिए मैं बढ़ चढ़कर मदद देना चाहूंगा। সুদীপ্ত গুহ, মানে সাধারণত পাড়াতে যদি নতুন কোনো বড় কারখানা আসে বা কিছু একটা বড় কিছু হয়, তখন যে নিজের বাড়ি, সেই নিজের বাড়িও কিন্তু লাভবান হয়। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, ভারতবর্ষ চায়নাকে টপকাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে ওই টিম টিম করে চারপাশে আমরা ফ্যাক্টরি দেখছি। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তারা বাইরে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ট্রেনকে ট্রেন পরিযায়ী শ্রমিক তারা মুম্বাইতে, দিল্লিতে, আহমেদাবাদে চলে যাচ্ছেন, এটা কাজের কথা নয়। দুই, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে মানে কিন্তু আমি বারবার বলছি, নজর না লাগে, আগলে আগলে রাখতে হবে। শত্রু বাড়বে ভারতবর্ষের,
অনেক শত্রু ঘরে এবং বাইরে, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে, এ বাবা ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে মানে তো কি, আমাদের তো হাঙ্গার ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি, এ বাবা আমরা তো এই ধরনের ইন্ডেক্সে পিছিয়ে আছি, হ্যাপিনেস কোশেন্টে তো আমরা এত পিছিয়ে আছি। অনেক ধরনের বড় বড় লেকচার বা ওই আতলামি, রাষ্ট্রবিরোধী আতলামি, যেটাকে ওকিজম বলা হয়, ওটা বাড়বে। কি করা যায়? প্রথমে বলি যে আমার পূর্ববর্তী বক্তারা বললেন একটা কথা, এবং এটা মোটামুটি চলিত মানে একটা চলিত ভাষায় বলে লোকে, যে পলিটিক্যাল স্টেবিলিটি থাকলে বোধহয় কোনো রাজ্যে শিল্পোন্নয়ন বা বাণিজ্যের উন্নয়ন হয়। কিন্তু আমরা যদি দেখি গত 30 বছরে বোধহয় 30 জন মুখ্যমন্ত্রী এসছে কর্ণাটকে, আর গত 49 বছরে পশ্চিমবঙ্গে এসছে মাত্র 3 জন মুখ্যমন্ত্রী। কর্ণাটক ভীষণভাবে উন্নতি করেছে এবং পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হয়নি, পশ্চিমবঙ্গ রসাতলে গেছে। ফলে পলিটিক্যাল স্টেবিলিটি হলেই চলবে না, ইট শুড বি উইথ গুড পলিটিক্স। ব্যাড পলিটিক্স হলে একদম চলবে না, এটা ভালো পলিটিক্স হওয়ার দরকার। যদি বাজে পলিটিক্স হয়, তাহলে যদি স্টেবিলিটি থাকে, তাহলে পশ্চিমবঙ্গের মতো অবস্থা হবে, এবং এটা হিস্ট্রি, মানে এখানে আমরা কেউ এখান থেকে বেরিয়ে আসতে পারছি না। দ্বিতীয়ত বলি যে কোনো প্রোডাকশনে এই যে আমরা কম দামে জিনিসটা দিচ্ছি কেন, দেখুন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রিনারশিপ ছাড়াও আজকের মডার্ন ইকোনমিক্সে আরো 2-4টা ফ্যাক্টর কিন্তু অ্যাড হয়। তার মধ্যে একটা হচ্ছে ইনোভেশন। আজকে আমরা ডিফেন্স বা স্পেস সেক্টরে আমরা কেন বিদেশি মুদ্রা অর্জন করছি, কেন ডিফেন্স সেক্টরে আমরা বিদেশে বিক্রি করতে পারছি, স্পেস সেক্টরে কেন 104টা দেশ আমাদের থেকে ভাড়া নিচ্ছে স্যাটেলাইট, কারণ হচ্ছে এখানে ইনোভেশন। এই ধরুন ইনোভেশন জিনিসটার উপর কিন্তু বহুদিন আমাদের দেশে কিন্তু প্রপারলি দেখা হয়নি, এবং রিসার্চের নামে এর টাকা জলে যেত। আমরা জানি, আমি এবং অরিত্র যাদবপুরের ছেলে, ও জানে যে রিসার্চের নামে কিভাবে টাকা ড্রেন আউট হতো। এই জিনিসটাকে একটা চ্যানেলাইজ করা হয়েছে, বহু ইয়াং ছেলে মেয়েকে স্টার্ট আপ খুলতে উৎসাহ দেওয়া হয়েছে, এবং গভর্নমেন্ট এর জন্য, গভর্নমেন্ট বা প্রাইভেট ফান্ডিং থেকে তাদের ভালো রকম ফান্ডিং করা হয়েছে। আগামী দিনে অন্যান্য সেক্টরেও ঠিক এইভাবে কিন্তু রিসার্চকে মানে উৎসাহিত করা হবে, এবং এক্ষেত্রে বড় কিছু পলিসি চেঞ্জ আসছে। এবার বলি যে, এবং যে বাইরের দেশে যে নজর না লাগে, যেটা আপনি বললেন, দেখুন যেই মাত্র G20-তে একটা সিগনেচার হলো যে আমরা এখান থেকে, এর আগে অরিত্র যেটা বললো যে আমরা করিডোর বানিয়ে হাইফা হয়ে ওমান থেকে আমরা সৌদি আরব হয়ে আমরা ইয়ে থেকে বেরোবো, একটা রেল লাইনের ইয়ে করছে। তারপরের দিনই দেখা যাচ্ছে যে ইসরায়েলকে অ্যাটাক করা হলো, এবং আপনি দেখবেন এই যে টুকরে টুকরে গ্যাং, তারা ইসরায়েলের সেই 40 জনকে আজও ছাড়া হয়নি, অথচ যারা ছাড়েনি তাদের সাপোর্ট করছে। আমার বাড়ির যদি কোনো মহিলাকে যদি কেউ তুলে নিয়ে যায়, কোনো ডাকু বা কিছু, আমি তো ততক্ষণ পর্যন্ত লড়াই করবো যখন তাকে আমি ছাড়িয়ে আনতে পারবো। এখনো পর্যন্ত ইসরায়েলের সেই 40 জনকে ছাড়া হয়নি, অথচ যারা ছাড়েনি, যারা কিডন্যাপ করলো, যারা 1500 জনকে হত্যা করলো, যারা ওদের উৎসবের দিন হত্যা করলো, আপনি দেখবেন এই যে একটু আগে আপনি বললেন এই টুকরে টুকরে গ্যাং, তারা তাদের প্রতি মানে প্রচন্ড সহানুভূতি এবং তাদের সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ আমি বলছি, ইসরায়েলের যুদ্ধ যদি কালকে থেমে যায়, কালকে যদি ওই 40 জনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আবার এই উন্নয়নের কাজ শুরু হবে। এবং সেখানে কোথায় ফ্যাক্টর হবে, একটু আগে মোহিতবাবু যেটা বললেন, এমনি আমাদের যেখানে জিওগ্রাফিক লোকেশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এক্সপোর্ট করাটা অনেক সহজ, আমাদের কস্ট অনেক কম চায়নার থেকে। সেখানে যদি কালকে ওই রেলপথটা তৈরি হয়, এটা ফার্দার আরো কমে যাবে, মানে যেখানে এটা দাঁড়িয়ে আছে তার থেকেও আরো অনেকটা কমে যাবে। এবং আমরা জিওপলিটিক্যালি ওই যে মাঝখানে বেশ কয়েকটা দেশের মাঝখানে আমাদের যে যেতে হয়, আমাদের আফ্রিকা এবং মিডল ইস্টের মাঝখানে রাস্তাটা দিয়ে, জিওপলিটিক্যালি আমরা একটা বড় রকম অ্যাডভান্টেজ পাবো। তো ঘটনা হচ্ছে যে আমরা যত এগোবো আমাদের কিন্তু শত্রু বাড়বে। এই যে আমরা পাকিস্তানের সঙ্গে আজকে লড়াই করছি, আমেরিকার রাষ্ট্রপতি কি বলছেন, আমাদের পাকিস্তানকে এক করে দেওয়ার চেষ্টা করছে। আমরা কোনোভাবেই আমরা দুটো দেশ এক জায়গায় নই, আমাদের মধ্যে মানে অনেক রকম পার্থক্য। আরেকটা জিনিস সুদীপ্তদা একটা জিনিস আমার মনে হয়, এই বাংলাদেশের এই লাফালাফি, এটাও তো বন্ধ করে দেওয়া যায় যদি, যেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, যদি আমরা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে একটা জায়গা চিনিয়ে দিই। অর্থাৎ আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে এই ল্যান্ড বর্ডারগুলো যেগুলো রয়েছে সেগুলো বন্ধ করেছি, কিন্তু তার পাশাপাশি বাংলাদেশ, এটা কিন্তু মানতেই হবে, বস্ত্রশিল্পে বাংলাদেশ গার্মেন্ট টেক্সটাইল হাব হিসাবে গোটা এশিয়ার মধ্যে একটা দানবীয় জায়গায় চলে এসেছিল।
মোহাম্মদ ইউনুসের আমলে সেটা নিজেরাই তারা একদম পেছনের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের মুর্শিদাবাদ হোক, গুজরাট হোক, আমাদের বিভিন্ন জেলা এবং রাজ্যগুলো যেগুলো রয়েছে, তারা যদি ঠিক বাংলাদেশ যে যে জিনিসগুলো করতো সেটাই যদি ভারত করে, ক্ষতি কী? মানে বাংলাদেশ যেটা পারে ভারত কেন পারবে না? মানে কস্টিং কমানো, সেটা না হয় আমরা 1-2 টাকা কমিয়ে দেবো, কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো যথেষ্ট ভালো জামা কাপড় বা দর্জির কাজ করতে পারে, কেন করতে পারবো না? আমরা কেন এশিয়ার বিগেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং হাব হতে পারবো না? এই বড় বড় দামি দামি কোম্পানিগুলো যেগুলো রয়েছে জিন্সের, কোটের, সেগুলো মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, কেন হবে না? দেখুন, এইখানে আমি বলি, যখন 80-90-এর দশক বা ওই সময় যখন বাংলাদেশ ইনিশিয়েটিভটা, বাংলাদেশ একটা জায়গায় যখন সাকসেস পেয়েছে, কতগুলো প্রশংসা ওদের করতে হয়। যেই সময় 90-এর দশকে বা তারপরে এই শতকের প্রথমে যখন ওদের উপর প্র্যাকটিক্যালি আমেরিকার একটা ইয়ে ছিল, একটা ওদের আমেরিকার একটা এম্বার্গো ছিল, কারণ ওদের উপর রাগ ছিল যেহেতু ওরা পাকিস্তান থেকে বেরিয়ে এসছে। ওদের ডাইরেক্ট আমেরিকা, ওদের রিসার্চ করে আমেরিকার বিভিন্ন কোম্পানি ওদের ওখানে ওই মেশিনের, ওই যে অটোমেটিক যে মেশিনগুলো, সেই মেশিন তৈরি করার মানে এলাও করছিল, সেই মেশিনগুলো এক্সপোর্ট করতো না। ওরা ইন্ডিয়াতে একটা মিডলম্যানকে ধরে, ইন্ডিয়ার ব্যাংককে মিডলম্যান হিসেবে কাজ করিয়ে ওরা সেই জিনিস ওরা আমেরিকা থেকে ওরা ইম্পোর্ট করে ওরা ওদের বস্ত্রের ইনফ্রাস্ট্রাকচারটা ওই যুগে তৈরি করে। সেই সময় আমরা কি করছিলাম, চলছে না চলবে না করে সব শিল্প তারাও, এই তারাও, বুর্জোয়া তারাও, এই আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। আজকে আপনি যশোর বা খুলনায় যে বড় বড় শিল্পগুলো দেখছেন, সেগুলো আজ থেকে 40 বছর আগে পশ্চিমবঙ্গে হওয়ার কথা। বস্ত্র শিল্পের হাব হওয়ার কথা তো শান্তিপুরে, ফুলিয়াতে হওয়ার কথা, তো জঙ্গিপুরে হওয়ার কথা, রঘুনাথগঞ্জে হওয়ার না। এটার বোধহয় একটা সমস্যা আছে। সমস্যাটা হলো, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যে বিভিন্ন জায়গাতে আপনি বলছেন সেগুলো যে হাব নয় তা কিন্তু নয়, কিন্তু সেগুলো খুব দামি শাড়ি বা জামা কাপড় বানানোর জায়গা তৈরি হচ্ছে, নিখুঁত সুন্দর কাজ, মসলিনের কাজ। আমি বলছি যে চিপ ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হতে মানে একেবারে যে বিশাল শৈল্পিক হতে হবে তা তো নয়। আমি ঠিক সেই জায়গাটা বলছি। এই টেম্পারমেন্টটা সেই সময় ছিল না, আজকে আমাদের তৈরি করতে হবে। এবং আমি বলছি আজকেও টেম্পারমেন্ট তৈরি হয়নি। আমি বলছি এখনো পর্যন্ত এটা তৈরি হওয়ার জায়গা কিন্তু পশ্চিমবঙ্গ। বাংলার শিল্পীরা পারে, যদি ওরা পারে আমরাও পারি। কিন্তু ঘটনা হচ্ছে আজ পর্যন্ত আমি যেটা বলছি, গত 48 বছর ধরে আমরা যেখানে আমরা পিছনের দিকে এগিয়ে গেছি, আমরা এই যে ফরওয়ার্ড থিঙ্কিং, ইনোভেশন, এই জিনিসগুলোর মধ্যে এইগুলো আমাদের সিলেবাসের একদম বাইরে চলে গেছে। ঠিক। আমি একবার দর্শকদেরকে আবারও বলছি, দর্শকদেরকে একটা জিনিস জানাতে চাই, সেটা হলো যে ভারতকে নিয়ে উদযাপন করা বা ভারতের রাষ্ট্রবাদ নিয়ে উদযাপন করার জন্য নির্দিষ্টভাবে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি শুধু রেখে দেবো আমরা, আর বাকি দিনগুলো রাষ্ট্রবাদের উদযাপন হবে না, সেটা হতে পারে না। ন্যাশনালিস্ট কালেকটিভ যে কারণে আমরা তৈরি করি, যুক্ত হওয়ার কথা বলি, প্রতিদিন রাষ্ট্রবাদের উদযাপন হতে পারে, কেন হবে না? আমরা কেন প্রতিদিন ভারতের জন্য উদযাপন, ভারতের জন্য হাততালি দেব না? বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিগত 11 বছরে ভারত সরকার যে নতুন পরিবর্তনগুলো করেছে, সেটাও আবারও বলছি, একটা ছোট্ট কাঠবিড়ালি যেভাবে রাম সেতু নির্মাণে সহায়ক হয়েছিল, সেটাও গুরুত্বপূর্ণ। একবার যদি দেখে নিই যে কাজগুলো, ইনফ্রাস্ট্রাকচার হোক, ফুলফ্রেমে যে ছবিগুলো দেখছি, ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পরিকাঠামো হোক, সামরিক ক্ষেত্রে হোক, শিল্পে হোক, যে কাজগুলো, যে পয়েন্টসগুলো আসলে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জিনিসগুলো করছেন, সেগুলো রাজনৈতিকভাবে সমালোচনা হতে পারে, সেগুলো আপনার মনে হতে পারে যে না, এটা বেশি করে প্রচার পেলে হয়তো আমার রাজনৈতিক ডিভিডেন্ড কম আসবে। কিন্তু 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 দেশ সর্বোপরি কোনো আপোষ নয়। দেশটা থাকলে তো রাজনীতি করবেন, দেশটা আছে বলে তো জবাব চায় বাংলা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। নয়তো পাকিস্তানে বা বাংলাদেশে কি হচ্ছে আপনারা নিজেরা চোখে দেখছেন, আফগানিস্তানে কি হচ্ছে আপনারা নিজেরা চোখে দেখছেন। এবং তার পাশাপাশি যত বড়ই বণিক হন না কেন আপনি, দেশ যদি শক্তিশালী না হয়, আমার বাপ ঠাকুরদা, আপনার বাপ ঠাকুরদারা দেখেছেন, দেশ যদি শক্তিশালী না হয়, এক রাতের নোটিসে বণিক পাড়া থেকে চলে আসতে হবে এদিকে বা অন্যদিকে বা যে কোনো দিকে। সুতরাং আপনি কত বড় বণিক হলেন, আপনি ব্যক্তি
হিসেবে কতটা শক্তিশালী কিচ্ছু ম্যাটার করছে না যদি না আপনার দেশ শক্তিশালী হয়, আপনার দেশ অগ্রগতির পথে এগিয়ে যায়। আবারও বলছি, শেষ করছি একটা কথাই বলে, যারা এই মুহূর্তে দিদা, ঠাকুরমা, মায়েরা যারা দেখছেন এই মুহূর্তে, প্লিজ আপনার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই শব্দগুলো বলার পাশাপাশি আমাদের দেশ যেন থাকে দুধে ভাতে, এবং ওই কালো টিকা সেটা একটা অন্তত দেশের জন্য, দেশ কো নজর না লাগে, দেশের যেন নজর না লাগে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা যুদ্ধ সামলে উঠে দেশ অনেক দূরে এগোচ্ছে, অনেক নাগ নাগিনীরা বিষাক্ত নিঃশ্বাস ছাড়ার মতন জায়গায় রয়েছে, হতে দেবেন না। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH